হ্যালো দর্শক, আপনাদেরকে যদি আমি বলি যে ধরেন একটা ক্লাস 8 পড়ুয়া ছেলে যে কিনা বঙ্গবাজার থেকে ডজনখানেক টি শার্ট কিনে তার লাইফের প্রথম ব্যবসায়িক যাত্রা শুরু করেছিল এবং সেইখান থেকে উনি আজকে বেশ কয়েকটি বড় বড় প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর পদে আছেন, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? অবিশ্বাস্য মনে হলেও আমাদের আজকের গেস্ট তাসদিক হাবিবের গল্পটা এরকমই। চলুন আজকে আমরা তাসদিক ভাইয়ের সাথে কথা বলবো উনি কিভাবে একজন ছোটোখাটো হাসলার থেকে একজন বড় মাপের স্বপ্নের কারিগর হয়ে উঠলেন, সেই যাত্রার গল্পটি শুনবো তার সাফল্য, ব্যর্থতা এবং সামনে তার কি পরিকল্পনা সেসব ব্যাপারে। ওয়েলকাম টু মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্স। আমি সাদিদ আদনান ওয়াহিদ আছি আপনাদের সাথে, আর আজকের এপিসোডেও আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইন্সপায়ারিং, ইনোভেটিভ একজন মানুষকে। চলুন আর দেরি না করে আমাদের আজকের এপিসোডের ইন্টারভিউ সেগমেন্টটি শুরু করছি। ভিউয়ার্স, আমাদের আজকের গেস্ট কিন্তু খুবই স্পেশাল, কারণ উনি শুধু ওনার লাইফের গল্প আমাদের সাথে শেয়ার করবেন না, বরং উনি আমাদেরকে শোনাবেন একটি সাস্টেইনেবল স্বপ্নের গল্প। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের গেস্টকে ওয়েলকাম করি। আমাদের সাথে আছেন মাল্টি প্যাশনেট এন্টারপ্রেনার মিস্টার তাসদিক হাবিব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। মোস্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং আস ইন ইউর বিউটিফুলি ডেকোরেটেড অফিস। থ্যাংক ইউ। তো তাসদিক ভাই, এতক্ষণ আমরা কফি খেতে খেতে আপনার জার্নির গল্পটা আমি শুনছিলাম এবং আপনি কিন্তু এই অল্প সময়ের মধ্যে মানে ইউ ইমপ্রেস মি, মানে রিয়েলি থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, মাই প্লেজার। তো আই থিঙ্ক আমাদের দর্শকদেরও আপনার এই জার্নির গল্পটা শোনা উচিত, বিকজ আসলেই আপনার থেকে অনেক কিছু শেখার আছে, অনেক ইন্সপিরেশন নেওয়ার আছে। তো আমরা প্রথম থেকেই আপনার গল্পটা আবার একটু শুনি আমাদের দর্শকদের জন্য। শিওর। আপনার শৈশব কিভাবে কেটেছে, পড়াশোনা কোথায় শুরু করেছিলেন এবং একদম যখন ছোট ছিলেন তখন আসলে আপনার ড্রিম কি ছিল, বড় হয়ে আসলে কি হতে চেয়েছিলেন? ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাকে আপনাদের গেস্ট হিসেবে ইনভাইট করার জন্য। আমার ছোটোবেলাটা আসলে কেটেছে মতিঝিল টিএনটি কলোনিতে। আমি সেখানেই বড় হয়েছি। আমার স্কুল ছিল মতিঝিল আইডিয়াল স্কুল, তারপর কলেজ রাইফেলস পাবলিক, ইউনিভার্সিটি আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং করেছি। আমি সেই ডিপার্টমেন্টের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। দেন আমার EMBA করেছি আমি ইউল্যাব থেকে। তো মোটামুটি এটা আমার এডুকেশনাল জার্নি। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, তো সেই সুবাদেই কলোনিতে আমাদের কোয়ার্টারে আমরা থাকতাম। তো কলোনিতে আসলে কীরকম হয়, অনেকগুলো ফ্যামিলি একসাথে একই বিল্ডিংয়ে, পাশাপাশি বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে মাঠ। বিকেলে আসরের নামাজ, আসরের আজানের সাথে সাথেই নিচে নেমে যাওয়া, ক্রিকেট খেলা শুরু, আবার মাগরিবের সময় ঘরে ফেরা, পড়তে বসা। যেটা জিজ্ঞেস করছিলাম যে আসলে ছোটোবেলাতে এম কী ছিল বা এম ইন লাইফ কী ছিল, আমার আসলে ছোটোবেলাতে এম ইন লাইফ ছিল আমি ক্রিকেটার হব। এবং আমি ক্রিকেট খেলতাম। ক্রিকেট খেলার জন্য প্রচুর বকা খেয়েছি জীবনে, মারও খেয়েছি অনেক। আমার উদ্যোক্তা জীবনের শুরুর কারণও কিন্তু ক্রিকেট। আমি যখন ক্লাস 8-এ উঠি, ওই সময়টাতে আমি 3rd ডিভিশন ক্রিকেট খেলার একটা ইনভাইটেশন পাই একটা ক্লাব থেকে, কিন্তু আমার বাসা থেকে কোনোভাবেই মানবে না। এবং আপনি জানেন যে ক্রিকেট ইজ ভেরি এক্সপেন্সিভ। তো ওই সময়টাতে আমার ভিতরে হলো যে আমাকে বলা হয়েছিল যে নিজে পারলে কর। মানে বাবা মা তো আর ভাবে নাই যে আসলে এটা বললে আমি জিনিসটাকে মানে সিরিয়াসলি নিব। ওই সময় আমার হাতে কিছু টাকা ছিল, ভাবছি ওই যে আমরা তখন ঈদে সালামি পেতাম, এরা আমার 1100-1200 টাকা ছিল। আমার একটা সাইকেল ছিল, তবে ওই সাইকেলে করে এক বন্ধুর সাথে আমি বঙ্গবাজারে যাই, সেখান থেকে কিছু টি শার্ট কিনি ওই টাকা দিই। ওইটা আমি শান্তিনগরে এসে কিছু শোরুমে আমি দিয়ে বলি যে এগুলো আমার প্রোডাক্ট, আপনারা এটা রাখতে পারেন, আপনারা বিক্রি করে আমাকে টাকা দিবেন। তো তখন মোবাইল নাই, ফেসবুক নাই, কিচ্ছু নাই। আমি তাদেরকে বললাম যে এই সোমবার রেখে গেলাম, আমি আবার পরের সোমবার আসবো। আমি আবার পরের সোমবার সাইকেল চালিয়ে তাদের কাছে গেলাম। আমি মনে হয় 1 ডজন টি শার্ট দিয়ে এসেছিলাম। তারা বললো যে ভাই তোমার টি শার্ট তো 3 দিনের মধ্যে শেষ হয়ে গেছে, আমরা তো তোমাকে খুঁজে পাচ্ছি না, আমাদেরকে আরও 2 ডজন টি শার্ট দাও, আর এই নাও তোমার পেমেন্ট। তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি মানে বলবো যে ব্যবসার যেই অনুভূতি, ব্যবসায় প্রথম ইনকামের যে অনুভূতি, এটাই ছিল আমার প্রথম। ব্যাক ইন 2003, so it's been almost 23 years
সো ওইখান থেকেই আমার আসলে ব্যবসার যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ এখন প্রায় 30,000 ক্লায়েন্ট আমাদের সারা ঢাকা শহরে, 30,000 বিল্ডিং আমরা নিয়মিত ক্লিন করছি ক্লিন ফোর্সের থ্রুতে, টেকনোলজি ব্যবহার করে কিভাবে পানির ট্যাঙ্ক পরিষ্কার করা যায় এবং ঢাকাবাসীকে কিভাবে পরিষ্কার পানি প্রোভাইড করা যায় সেটা নিয়ে আসলে আমার স্টার্ট আপটা ছিল। ভাইয়া এবার আমরা আবার একটু আমাদের পেছনে যেটা নিয়ে কথা বলছিলাম, সুখের খামার নিয়ে। তো সুখের খামারের ব্যাপারে একটু বিস্তারিত শুনবো। সুখের খামারের গোলস কি এবং আপনাদের অপারেশনস এখন কোন লেভেলে আছে এই ব্যাপারে জানতে চাই। আমাদের জনসংখ্যা কিন্তু প্রায় 25 কোটি ছুঁই হয়ে যাবে। আমাদের সীমানা কিন্তু দেশ যতটুকু ততটুকুই থাকবে, উর্বর মাটি যতটুকু ততটুকুই থাকবে, কিন্তু আরও 4-5 কোটি মানুষের নতুন করে খাদ্য চাহিদা তৈরি হবে। আবার এই 4-5 কোটি মানুষকে নতুন করে আপনার রাখার জন্য কৃষি জমি নষ্ট করে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তার মানে ডে বাই ডে আমাদের কি হচ্ছে, ডে বাই ডে আমাদের কৃষি জমি কমছে, খাদ্য চাহিদা বাড়ছে, কৃষক ট্রেডিশনাল সিস্টেম থেকে মডার্ন ইন্টিগ্রেটেড ফার্মিংয়ে আসছে না, এমনকি কৃষক তার বাচ্চাকেও কৃষক বানাচ্ছে না। তার মানে আমরা কতগুলা ক্রাইসিসের দিকে আসলে আগাচ্ছি, এটা আসলে ঢাকা শহরে বা কোনো শহরে বসে আপনি এসি রুমে বসে এটা কল্পনা করতে পারবেন না। এই জিনিসগুলাকে আমরা একটা সলিউশন কিভাবে করা যায়, একটা অ্যাওয়ারনেস কিভাবে ক্রিয়েট করা যায়, এটাকে কিভাবে একটা মুভমেন্ট হিসেবে তৈরি করা যায়, যেন আপনিও মানে ইন্সপায়ার্ড হন যে না, কৃষিকাজ ফার্মিং ইজ আ ভেরি প্রফিটেবল অ্যান্ড রেসপেক্টেড একটা অকুপেশন। আমরা সুখের খামার থেকে যেটা করছি, আমরা আমাদের এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 3 জন এক্স ডক্টরেট প্রফেসর তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রজেক্টে। আমরা সুখের খামার দিয়ে 3টা কাজ করছি। আমরা বগুড়া জেলার কাহালু উপজেলায় এখানে 30 বিঘা জমির উপরে আমরা একটা ইন্টিগ্রেটেড মডার্ন ফার্ম তৈরি করছি, যেটাকে আমরা বলছি এগ্রো ভিলেজ। যেই এগ্রো ভিলেজের মধ্যে থাকবে 20 বিঘার উপরে ইন্টিগ্রেটেড ফার্মিং, 10 বিঘার উপরে থাকবে হচ্ছে আমার এগ্রি ট্যুরিজম বা ফার্ম হাউস। তো এই যে 20 বিঘার আমার ইন্টিগ্রেটেড ফার্মিং যে পার্টটা, এই পার্টটাতে আমরা কৃষকের কাছে তার দোরগোড়ায় টেকনোলজিকে নিয়ে যেতে চাচ্ছি এবং নিয়ে গেছি অলরেডি, এবং তাদেরকে আমরা দেখাতে চাই, দেখো তুমি যেই কাজ করতে 150 বিঘা জমি খরচ করো, আমরা সেই কাজটাই কিভাবে টেকনোলজি ব্যবহার করে 20 বিঘা জমিতে করছি। কারণ সামনে তো আপনার জমির সংখ্যা আস্তে আস্তে কমবে, তাহলে আপনাকে এখন কি করতে হবে, অল্প জায়গায় বেশি প্রোডাকশন করতে হবে, সেফ ফুড প্রোডাকশন করতে হবে, এবং টেকনোলজি ইনভলভমেন্ট ছাড়া এটা সম্ভব না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের এই প্রজেক্টের 20 বিঘার মধ্যে 4 বিঘাতে আমরা হচ্ছে গরুর খামার করব। এখন নর্মালি আমরা যখন গরুর খামার করি, 4 বিঘায় গরুর খামার করলে আপনি মোটামুটি 800 গরু স্টল ফিডিং সিস্টেমে পালতে পারবেন। কিন্তু এই 800 গরুর জন্য আপনার মিনিমাম 80 বিঘা জমি লাগবে হচ্ছে ঘাস উৎপাদন করতে। তার মানে শুধুমাত্র গরুর কারণে আপনি 80 বিঘা জমিতে অন্য কোনো শস্য না করে ঘাস উৎপাদন করছেন, কারণ আপনি গরুকে আপনাকে খাওয়াতে হবে। আমরা এই জায়গাতে টেকনোলজি ব্যবহার করছি কিরকম, আমাদের এই 4 বিঘা গরুর খামারটাকে আমরা 2 তালা করছি। গরু থাকবে 2 তালায় এবং ফ্লোরের হাইটও থাকবে প্রায় 16 ফিটের উপরে, যাতে 2 তালাতে সে ভালো আলো বাতাস পায়। আর এইটার 1 তালাতে আমরা এই 800 গরুর জন্য হাইড্রোফোনিক সিস্টেমে ঘাস উৎপাদন করব। দিস ইজ এ মডার্ন টেকনোলজি। মাটি ছাড়া শুধুমাত্র পানি, ভুট্টা এবং গমের বীজ দিয়ে এই ঘাসটা উৎপাদন হয়, এবং এই ঘাসটা আমাদের মাঠে যেই ঘাস, সেই ঘাস থেকেও বেশি নিউট্রিশন থাকে এটাতে। পাশাপাশি মাঠে যখন আপনি ঘাস করবেন শীতকাল এবং বর্ষাকালে কিন্তু আপনি পর্যাপ্ত ঘাস পাবেন না, কিন্তু হাইড্রোফোনিক সিস্টেমে এই ভার্টিক্যাল ফার্মিংয়ের মাধ্যমে আপনি সারা বছর গরুকে নিউট্রিশনটা দিতে পারবেন। মজার ব্যাপার, 1 বিঘা জমিতে ঘাস উৎপাদন করতে যেই পরিমাণ ঘাস উৎপাদিত হয়, মাত্র 1000 স্কোয়ার ফিট জায়গাতেই হাইড্রোপনিক সিস্টেমে সেই ঘাস উৎপাদন করা সম্ভব। 1 বিঘা মানে কিন্তু প্রায় 14,000 স্কোয়ার ফিট প্লাস। সো 14,000 স্কোয়ার ফিট মাঠে আপনি যেই ঘাস উৎপাদন করতেন সেটা মাত্র 1000 স্কোয়ার ফিটে আপনি করতে পারছেন। এর মাধ্যমে কিন্তু যেই
1 বিঘাতে আপনি ঘাস উৎপাদন করতেন আগে, বা 800 গরুর জন্য যে 80 বিঘাতে ঘাস উৎপাদন করতেন, ওই 80 বিঘাতে আপনি কিন্তু অন্য একটা ফসল করতে পারবেন যেটা আপনার মানুষের খাদ্য চাহিদা পূরণ করবে। প্লাস এই পদ্ধতিতে আপনি গরুকেও কিন্তু কি করছেন, নিউট্রিশাস খাবার নিউট্রিশন দিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে শেডের যে ছাদ হবে, এই ছাদে আমরা সোলার প্যানেল লাগাবো। 4 বিঘাতে আপনি যদি সোলার প্যানেল 4 বিঘা সম পরিমাণ অনেক বড় জায়গা, 57,000 স্কোয়ার ফিট জায়গায় যদি আপনি সোলার প্যানেল ফিট করেন, সেখান থেকে 800 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হওয়া সম্ভব। এবং এই বিদ্যুৎ দিয়ে কিন্তু আপনার পুরা ফার্ম হাউসের বিদ্যুতের চাহিদাটাও আপনি পূরণ করতে পারছেন। আপনি অলমোস্ট পুরো অ্যাগ্রো ভিলেজটাই আপনার সেলফ পাওয়ার দিয়ে করতে পারছে। প্লাস এই গরু থেকে আমার দিনে প্রায় 8 টনের মতো গোবর হবে। এর মধ্যে কিছু গোবর দিয়ে আপনার যে গ্যাসের প্রয়োজনীয়তা, ওই গ্যাস আপনি বায়োগ্যাস তৈরি করতে পারছেন। বাকি যে গোবর দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করব। ভার্মি কম্পোস্ট হচ্ছে এই যে আমরা গত কয়েক বছরে বাংলাদেশের মাটিকে রাসায়নিক সার দিতে দিতে যে আমরা দুর্বল করেছি, ভার্মি কম্পোস্ট ইজ দ্য অনলি সলিউশন যা দিয়ে আবার সেই উর্বরতাকে ফিরিয়ে আনা যায়। 2 কেজি গোবর থেকে 1 কেজি ভার্মি কম্পোস্ট উৎপাদন করা সম্ভব। তার মানে প্রতিদিন যদি আমার 800 গরু থেকে 8 টন গোবর আসে, তার মানে প্রতিদিন আমি 4 টন করে ভার্মি কম্পোস্ট করতে পারবো। মজার ব্যাপার হচ্ছে আপনি অনেক ক্ষেত্রে গরু বিক্রি করেও যে ইনকাম করতে পারবেন না ভার্মি কম্পোস্ট থেকে, এবং এটা তখনই সম্ভব যখন আপনি ইন্টিগ্রেটেড ভাবে করবেন এবং আপনি যখন একটু বড় স্কেলে করবেন। সো এই আমি আপনাকে জাস্ট আমাদের 20 বিঘা ইন্টিগ্রেটেড ফার্মিং এর একটা জায়গার কথা বললাম, যেখানে 4 বিঘা জায়গাকে ইউজ করে আমি নিচে 4 বিঘাতেই যদি ভার্টিক্যাল ফার্মিংটা করি, আমার 80 বিঘা বাইরের জমি বেঁচে যাচ্ছে। ছাদে যদি আমি সোলার প্যানেল করি, তাহলে আরও 4 বিঘা আমি ইউজ করতে পারছি। 4 বিঘা জায়গাকে আমি ইউজ করছি এবং বাইরের প্রায় 80 বিঘা জায়গাকে আমি রিলিজ করে দিচ্ছি অন্য ক্রপসের জন্য। এই যে টেকনোলজি, এই টেকনোলজিগুলো ব্যবহার করেই সুখের খামার এগ্রো ভিলেজটা আমরা তৈরি করছি। এবং এর সাথে সাথে আমরা এই ভিলেজের সাথেই আমরা একটা মসজিদ, একটা এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, একটা কৃষি শিক্ষা ইনস্টিটিউশন এবং একটা ফাউন্ডেশন করছি। ভাইয়া, যেহেতু আপনি একজন উদ্যোক্তা এবং এত বড় একটি প্রজেক্ট হাতে নিয়ে নেমেছেন, সো এইখানে ইনভেস্টমেন্ট আসলে কত বড় ইনভেস্টমেন্ট আপনার লেগেছে বা লাগবে, আর সেটা কিভাবে আপনি রেজ করেছেন ক্যাপিটালটা? আমাদের এখানে যে টোটাল প্রজেক্টটা, ইটস বিগ প্রজেক্ট, এবং আমরা এই প্রজেক্টটা আমরা চাচ্ছি কি যে শুধু নিজেরা এখান থেকে উপকৃত হতে চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা কমিউনিটি তৈরি করে সেই কমিউনিটিকে সাথে নিয়ে উপকৃত হওয়ার জন্য। যেই কারণে এই পুরো ফার্মটাকে আমরা শেয়ার সিস্টেমে ওনারশিপটাকে আমরা ডিভাইড করেছি। ইউ ক্যান বি এ ওনার অফ দিস সুখের খামার এগ্রো ভিলেজ। সো ওই অপরচুনিটিটা আমরা ওইখানে রেখেছি, যেখানে বলতে পারেন অনেকটা আপনিও চাইলে সুখের খামার এগ্রো ভিলেজের একজন ওনার হতে পারবেন, একজন অংশীদার হওয়ার সুযোগ থাকবে। সো এখানে একটা বড় ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমাদের আছে, বাট ইটস এ ভেরি বিগ প্রজেক্ট। এবং আমরা চাই যারা অনেকেই আছেন যে ধরেন আমাদের ঢাকা শহরের কর্পোরেটে চাকরি করেন, এরকম অনেক মানুষ কিন্তু স্বপ্ন দেখেন ধুর আমি গ্রামে চলে যাবো, একটা খামার দিব। সবারই একটা ড্রিম থাকে যে রিটায়ারমেন্টের পরে আমি ঢাকার বাইরে কোথাও করব, ছোট্ট একটা ফার্ম থাকবে। এবং অনেকে কিন্তু শুরুও করে না জেনে এবং তারা ফেল করে, এবং প্রতি বছর 10টা নতুন খামার ইনিশিয়েটিভের মধ্যে 9টা ফেল হয়, কারণ তার ওই নো হাউটা নাই। তা আমরা বলতেছি যাদের কৃষির প্রতি সেই ফ্যাসিনেশনটা আছে, যারা হয়তো ভবিষ্যতে নিজে একজন কৃষি উদ্যোক্তা হইতে চান বা একটা খামার দিতে চান, তাদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি। আমি বলবো যে আপনি আমাদের সাথে যদি যুক্ত হন, তাহলে আপনিও কিন্তু আমাদের এই খামারের যেই স্ক্র্যাচ থেকে একটা খামার হওয়া, এটার নো হাউ, এখানে আমাদের যারা এক্সপার্ট আছে তাদের সাথে কনসার্ন করা, আপনার বিগ ইনভেস্টমেন্টে যাওয়ার আগে আপনি যদি এইরকম একটা কমিউনিটির সাথে যুক্ত হন, যেই কমিউনিটির সবাই কৃষির প্রতি ফ্যাসিনেটেড, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতের যেই ইনভেস্টমেন্টটা সেটাও সিকিউর হবে এবং আপনিও সাকসেসফুল হবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে মানুষ অনেক কথা বলে, অনেকভাবে বলে, সব কথায় আপনার কানে নেওয়ারও দরকার নেই। আপনি আপনার গোল সেট করেন, গোল সেট করার আগে বুঝে গোল সেট করেন, জেনে গোল সেট করেন। আপনি অন্ধকারে ঝাঁপ না দিয়ে আগে জিনিসটাকে বুঝে শুনে তারপরে সেই রিস্কটা নেন। আশা করি তখন ওই রিস্ক থেকে আপনি অবশ্যই একটা
ভালো রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবেন। এবং অলওয়েজ চিন্তা করবেন যে আপনি যে ইনিশিয়েটিভটা নিচ্ছেন সেই ইনিশিয়েটিভটার মাধ্যমে মানুষের উপকার হচ্ছে কিনা। তাসদিক ভাই, ভেরি ওয়েল সেড, অ্যান্ড ওয়ান্স এগেন ইট ওয়াজ রিয়েলি গ্রেট হ্যাভিং ইউ অন দ্য শো, কারণ আপনার কাছ থেকে আজকে খুবই ক্রুশাল কিছু ব্যাপারে অনেক জানলাম এবং এটা আমাকেও ভাবালো। আশা করি আমাদের অডিয়েন্সকেও এটা নিয়ে ভাবাবে, তারাও চিন্তা করবে। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আপনার জন্য অনেক শুভকামনা, দোয়া রইল আপনার জন্য এবং সুখের খামারের জন্য। যাবার আগে লাস্ট আপনার জন্য আমাদের স্পন্সর মুক্তাজ হার্বাল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। দর্শক, আশা করি আজকের আমাদের এই কথোপকথন আপনাদের ভেতরে লুকিয়ে থাকা স্বপ্নটাকে একটু হলেও নাড়া দিল। হতে পারে যে আপনার মাথায় থাকা কোনো একটা ছোট্ট আইডিয়াই কয়েক বছর পর হয়তো কারোর জন্য একটা সুখের খামার হয়ে রূপ নেবে। পরের পর্বে আবার দেখা হবে আরও একজন ইন্সপায়ারিং গেস্টের সঙ্গে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিটি এফএমের সাথেই থাকুন এবং আমাদের শো মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্স দেখে ইন্সপায়ার্ড হতে থাকুন আর শিখতে থাকুন। বাই বাই।